ধরেন আর্জেন্টিনার টেকনিক্যাল সলিউশন কিন্তু টিমে আছে, যদি কোচ সাহস করে আর কি। এমনকি 3-5-2 সেটআপে ডিপলও ভালো করবে। ডিপল কিন্তু বল লুজ করতেছে প্রেসারে, নিকো পাসকেও আনতে পারতেছেন। গুলিয়ানো সিমিওনে টায়ার্ড হয়ে গেলে উইং ধরে নিকো পাসকে পরিচয় করাই দিতে পারে। নিকো পাস সেন্ট্রালি মেসির জায়গায় চলে আসলে মেসি রাইট উইঙ্গার হয়ে যেতে পারে। পাস তো বেশ সুইফট, মানে সুইফট পাসিং, কন্ট্রোল গেম। যদি আর্জেন্টিনার অ্যাটলিস্ট একটা গেম কন্ট্রোল করা দরকার। ইংল্যান্ডের সাথে খেলা তো ওই আপনার ওই যে কথার লড়াই তো একটা ব্যাপার থাকে, কথা পলিটিক্যাল। এই ম্যাচটা ট্যাকটিক্যালের চেয়ে বেশি হবে ইমোশনাল। ইমোশনাল ব্যাটেলে আর্জেন্টিনাই কেন জানি থ্রাইভ করে যায়। এই ম্যাচ এক্সট্রা টাইমেও যাইতে পারে, এরকম মারামারিও হইতে পারে, আসলে বলা যে কোনো কিছু হইতে পারে। আবার ক্রোয়েশিয়ার মতো এক পাশে হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে মেসির একটা ডে চলে আসলো, আরেকটা আলভারেজের আরেকটা ডে চলে আসলো। মানে ধরেন আর্জেন্টিনার টেকনিক্যাল সলিউশন কিন্তু টিমে আছে, যদি কোচ সাহস করে আর কি। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি এনজোকে ফ্রন্ট থেকে একদম ডিপ 6 নাম্বার 6 করে দিব, যেটা পারেদেস করতেছে আর কি। পারাদেস ভালো প্লেয়ার, পাসিং ভালো, কিন্তু খেলা স্লো করতে পারে, কিন্তু ডিকটেট করতে পারে না। এনজো এই কাজটা দম বন্ধ করে চালাই নিতে পারবে, ডাটি ওয়ার্ক থেকে শুরু করে এভরি অ্যাঙ্গেল থেকে, এভরি অ্যাসপেক্ট থেকে। সো আমি এনজোকে এই পজিশনটাতে নিয়ে আসতাম। ডিপল মানে আগে যে এজে ছিল, সেই এজে তার স্পিডটা কমছে। আগে যে অ্যাজিলিটি ছিল, ট্যাকেল মানে খেলা করা, ওই জিনিসটা কমছে। আমি কি করতাম, ধরেন বারকোকে একদম শুরু করে দিতাম। মানে এনজোর সামনে বারকো, তার ঠিক সামনেই আমি দিতাম ম্যাকঅ্যালিস্টার এবং পারাদেস ডিপল আউট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। তাহলে একটা পাসিং মিড হয়ে যেত। এর সামনে ধরেন আমার উইং বেস চিন্তা দিয়ে আমি স্টার্ট করে দিতাম ইংল্যান্ডের বিপক্ষে। অ্যাটলিস্ট আমি দুই পাশে দুইজন স্ট্রেচ করা প্লেয়ার রাখতাম, এক পাশে গুলিয়ানো সিমিওনে, আরেক পাশে নিকো পাস। সিচুয়েশনালাইজ নিকো পাস কিন্তু উইঙ্গার, মানে বা এক পাশে নিকো গঞ্জালেস, আরেক পাশে গুলিয়ানো সিমিওনে, উইং ব্যাক নট উইঙ্গার। তাহলে এরা ডিফেন্সে যোগ করে 5, মানে অফ দা বলে 5-3-2 হয়ে যেত, অন দা বলে 3-5-2। তাহলে মিডটা অনেক বেশি প্যাকড হয়ে যেত আর্জেন্টিনার জন্য। তো এই প্যাকড মিডে আবার যখন হচ্ছে গিয়ে সেন্ট্রালি ওটামেন্ডির মতো প্লেয়ার দাঁড়ায় থাকতো, তাহলে এরিয়াল থ্রেটটা নিউট্রাল হয়ে যেত, বিকজ হি ইজ ফিজিক্যাল। আর এক পাশে নিকো গঞ্জালেস, লিসান্দ্রো মার্টিনেজ, এক পাশে রোমেরো। ডিফেন্সিভ সলিডিটি, বিশেষ করে উইং দিয়ে আর্জেন্টিনাকে ভাঙা তখন কঠিন হয়ে যেত, সেন্ট্রালি আরও প্যাকড হয়ে যেত। অফ দ্য বল ডিফেন্ডিংটা অনেক স্পেশাল হয়ে যেত। এমনকি 3-5-2 সেটআপে ডিপলও ভালো করবে। ডিপল কিন্তু বল লুজ করতেছে প্রেসারে, স্পিডে নিতে পারতেছে না, এই বল লুজিংটা তখন কমে আসতো। তো আর্জেন্টিনার সলিউশন হচ্ছে, এত কাল যায় নাই, তবে 3-5-2 শিফট করার মতো একটা সিচুয়েশন এখন। 3-5-2 এর জন্যেই স্কালানি হয়তো শেষ মুহূর্তে সেনেসিকে নিয়ে আসছে। অর্থাৎ ওটামেন্ডি তো পুরা 90 খেলতে পারবে না, তখন হচ্ছে সেনেসিকে সেন্টারে দিয়ে এক পাশে, মানে বাকি দুজন দিয়ে চালাই দিতে পারবে। লিসান্ড্রো আর রোমেরো, ইভেন প্যালাসিওসও ওয়াইড মিডফিল্ডে খেলতে পারে। সো সলিউশন, ট্যাকটিক্যাল সলিউশন কিন্তু আর্জেন্টিনার বেঞ্চে আছে। আপনি নিকো পাসকেও আনতে পারতেছেন। গুলিয়ানো সিমিওনে টায়ার্ড হয়ে গেলে উইং ধরে নিকো পাসকে পরিচয় করাই দিতে পারে। নিকো পাস সেন্ট্রালি মেসির জায়গায় চলে আসলে মেসি রাইট উইঙ্গার হয়ে যেতে পারে। পাস তো বেশ সুইফট, মানে সুইফট পাসিং, কন্ট্রোল গেম। যদি আর্জেন্টিনার অ্যাটলিস্ট একটা গেম কন্ট্রোল করা দরকার, সেটা হয় ফাইনাল, না হলে সেমিফাইনাল। ইংল্যান্ড যদি শুরুতে, আর্জেন্টিনা এখন যে মেরে সেটআপ আছে না, এটা দিয়েই নামবে। কিন্তু যখন যদি দেখে যে ঠিক আছে কুলায় উঠতে পারতেছি না, তখন আর্জেন্টিনা শিফট করে যেতে পারে। ইংল্যান্ড তো আসলে উইং দিয়ে প্রচুর অ্যাটাক করে, এই সেটআপ দিয়ে তো আদৌ আসলে ট্যাকল দেওয়া পসিবল কিনা। এখনকার যে সেটআপ, এই সেটআপ দিয়ে উইং ধরেন ব্লকড থাকবে আর কি, মানে ফুল ব্যাকটা বেশি উঠতে পারবে না। আর্জেন্টিনা অ্যাটাকের সুযোগ পাবে না, খালি ডিফেন্ড করা লাগবে। কিন্তু ট্রানজিশনাল ব্রেকের আশায় থাকবে, ফার্স্ট 45 মিনিট সার্ভাইভ করতে পারবে। এর পরের দিকে ম্যাচ ডাইং দি মোমেন্টের দিকে গেলে তখন আসলে অনেক পরিকল্পিত চিন্তা ভাবনা করতে হবে। আমার কাছে কেন জানি মনে হয় যে স্কালোনিয়ান টিম এতগুলো ডাউন বা আপস দেখার পরে, আপস এন্ড ডাউন দেখার পরে, ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই কন্ট্রোলের একটা চিন্তা করতে হবে।